নমস্কার, আমার নাম তনিমা। আজ আমি যে গল্পটি আপনাদের শোনাতে যাচ্ছি সেটি নিছক কোনো গল্প নয়। এটি আমার জীবনের এক জ্বলন্ত সত্যি ঘটনা। এমন এক ঘটনা যা আমার সাজানো সংসারকে ওলটপালট করে দিয়েছে, কিন্তু কাউকে বলার মতো মুখ আমার নেই। বিবেকের দংশনে আমি রোজ পড়ছি। আপনারা যারা গৃহবধূ বা যারা সংসারের মায়াজাল বোঝেন, তারা হয়তো আমার পরিস্থিতিটা অনুভব করতে পারবেন। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমার জীবনের মতো আর কোনো গোপন গল্প আপনাদের মিস না হয়। চলুন ফিরে যাই সেই দিনগুলোতে। বিয়ে হয়েছে আজ প্রায় ৩ বছর। আমার স্বামী সায়ান পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিয়ের প্রথম বছরটা স্বপ্নের মতো কাটলেও সায়ানের প্রমোশনের পর থেকে ও ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। অফিসের ট্যুর, মিটিং আর ল্যাপটপের পর্দায় ওর চোখ সব সময় আটকে থাকে। আমি যে ওর পাশে শুয়ে আছি সেটাও যেন ও অনেক সময় ভুলে যায়। আমাদের পরিবারে সদস্য বলতে আমরা ৩ জন, আমি, সায়ান আর আমার শ্বশুরমশাই জনাব রহমান সাহেব। শাশুড়িমা মারা গেছেন সায়ানির বিয়ের ২ বছর আগেই। রহমান সাহেব অর্থাৎ আমার শ্বশুরমশাই বেশ সুঠাম দেহের অধিকারী। বয়স ৫৫ পেরোলেও নিয়মিত শরীর চর্চা আর হাঁটাচলার কারণে তাকে ৪০-এর বেশি মনে হয় না। রিটায়ারমেন্টের পর তিনি বড্ড একা হয়ে পড়েছিলেন। সায়ান যেমন আমাকে সময় দিতে পারত না, তেমনি বাবাকেও সময় দিতে পারত না। এই বিশাল ডুপ্লেক্স বাড়িটায় সারাদিন আমি আর বাবা। প্রথম দিকে সম্পর্কটা ছিল শ্রদ্ধা আর স্নেহের। আমি তাকে নিজের বাবার মতো যত্ন করতাম। সকালে চা দেওয়া, খবরের কাগজে গিয়ে দেওয়া, বিকেলে ওনার পছন্দের নাস্তা বানানো, এসবই ছিল আমার রুটিন। কিন্তু সায়ান যখন প্রজেক্টের কাজে ১ মাসের জন্য মালয়েশিয়া গেল, তখন থেকেই এই সাধারণ সম্পর্কের হাওয়া বদলাতে শুরু করল। বাড়িতে কাজের লোক ছিল না, আমিই সব করতাম। সেদিন ছিল আষাঢ় মাসের এক প্রবল বৃষ্টির রাত। বিকেল থেকে আকাশ কালো করে আছে, সন্ধ্যা নামতেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। লোডশেডিং চলছে। মোমবাতির আলোয় বাড়িটা কেমন যেন ভৌতিক আর রোম্যান্টিক লাগছিল। সায়েন ফোন করে জানালো নেটওয়ার্কের সমস্যার কারণে রাতে আর কথা বলতে পারবে না। মনটা খারাপ হয়ে গেল। বাবা ড্রয়িং রুমে সোফায় বসেছিলেন। আমি মোমবাতি হাতে ওনার জন্য গরম কফি নিয়ে গেলাম। মোমবাতির হালকা আলোয় দেখলাম বাবা এক দৃষ্টিতে জানালার বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছেন। ওনার চোখে মুখে এক গভীর বিষণ্ণতা। আমি কফির মগটা টি টেবিলে রাখলাম। বাবা, কফিটা নিন, ঠান্ডা হয়ে যাবে। বাবা চমকে উঠলেন, আমার দিকে তাকালেন। সেই তাকানোটা অন্য দিনের মতো ছিল না। মোমবাতির আলোয় আমার পরনে ছিল পাতলা সুতির একটা নাইটি, কারণ গরমে আর হিউমিডিটিতে আমি অস্থির হয়েছিলাম। ওড়নাটা হয়তো অসাবধানতাবশত বুক থেকে কিছুটা সরে গিয়েছিল। বাবার চোখ আমার মুখের দিকে থাকলেও আমি অনুভব করলাম ওনার দৃষ্টি আমার গলার কাছে এসে আটকে গেছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, তনিমা মা, তুমিও বসো না একটু। এই বৃষ্টির রাতে একা একা ভালো লাগছে না। সায়ান তো নেই, তোমার কি ভয় করছে না? আমি ওনার পাশের সোফাটায় বসলাম। বললাম, ভয় কেন করবে বাবা, আপনি তো আছেন। বাবা একটু হাসলেন, কিন্তু সেই হাসিতে কোনো স্নেহের ছাপ ছিল না, ছিল এক অদ্ভুত মাদকতা। তিনি বললেন, আমি আছি, কিন্তু আমি তো বুড়ো হয়ে যাচ্ছি তনিমা। আমার একাকিত্ব আমাকে গ্রাস করছে। তোমার শাশুড়ি চলে যাওয়ার পর এই বৃষ্টির রাতগুলো আমার জন্য অভিশাপের মতো মনে হয়। কেউ নেই যে আমার বুকে একটু হাত বুলিয়ে দেয়, কেউ নেই যে আমার মনের কথা শোনে। ওনার গলার স্বর ভারী হয়ে আসছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একজন বয়স্ক মানুষের এই হাহাকার আমাকেও স্পর্শ করল। আমি আবেগের বশবর্তী হয়ে বললাম, আপনি নিজেকে একা ভাববেন না বাবা, আমি তো আছি, আমি আপনার মেয়ের মতো। বাবা হঠাৎ আমার হাতটা ধরলেন। ওনার হাতের তালু ছিল ভীষণ গরম। আমার শরীরটা শিউরে উঠল। ওনার স্পর্শে বাবা মেয়ের স্নেহের বদলে পুরুষের এক জোরালো আবেদন ছিল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু তিনি শক্ত করে ধরে রাখলেন। মেয়ের মতো? বাবা ফিসফিস করে বললেন, কিন্তু তনিমা, তুমি তো আমার মেয়ে নও, তুমি একজন পূর্ণাঙ্গ নারী। আর সায়ান, ও তোমাকে বোঝে না, ও জানে না তোমার এই সুন্দর শরীর, এই যৌবন কতটা অবহেলায় কাটছে। আমি স্তম্ভিত হয়ে গেলাম। শ্বশুরমশাই আমাকে এসব কি বলছেন? আমার উচিত ছিল ওখান থেকে উঠে চলে যাওয়া, কিন্তু কি এক অদ্ভুত কারণে আমি নড়তে পারলাম না।
হয়তো আমার নিজের অবদমিত একাকিত্ব, স্বামীর অবহেলা আর এই পরিবেশ সব মিলে আমাকে দুর্বল করে দিচ্ছিল। বাবা সোফা থেকে উঠে আমার পাশে এসে বসলেন, এতটা কাছে যে ওনার শরীরের তাপ আমি অনুভব করছিলাম। বাইরে বাজ পড়ার শব্দে আমি চমকে গিয়ে ওনার দিকে ঝুঁকলাম। এটাই ছিল আমার ভুল। তিনি 2 হাতে জড়িয়ে ধরলেন। ভয় পেও না তনিমা, তিনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলেন। ওনার নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল, যা আমার শরীরে বিদ্যুতের মতো শিহরণ জাদিয়ে তুলল। সায়ান তোমাকে সময় দেয় না, কিন্তু আমি তোমাকে রানীর মতো রাখব। আমার এই একাকিত্ব তুমিই দূর করতে পারো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বাবা এটা ঠিক না, সমাজ জানলে। তিনি আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন। সমাজ? এই 4 দেয়ালের ভেতর সমাজ ঢুকবে না তনিমা। এটা শুধু তুমি আর আমি, সায়ান জানবে না। আর জানলেই বা কি, ও তোমাকে সুখ দিতে পারে না, আমি পারব। কথাগুলো বলার সময় তিনি আমার কোমরে হাত রাখলেন। ওনার হাতের স্পর্শে আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল, যা আমি আগে কখনো অনুভব করিনি, এমনকি সায়ানের কাছেও না। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম। বিবেকের বাধা ক্রমশ দুর্বল হয়ে আসছিল শরীরের চাহিদার কাছে। তিনি আমাকে নিজের দিকে টেনে নিলেন, আমার মাথাটা ওনার বুকের ওপর রাখলেন। দেখো, আমার হৃৎপিণ্ডটা কত জোরে চলছে শুধু তোমার জন্য, তিনি বললেন। আমি মন্ত্রমুগ্ধের মতো ওনার বুকের ধুকপুকানি শুনতে লাগলাম। তিনি আমার পিঠে হাত বোলাতে লাগলেন। সেই স্পর্শে ছিল এক অদ্ভুত জাদু। আমি বুঝতে পারছিলাম আমি এক গভীর গর্তে পা দিচ্ছি, যেখান থেকে ফেরা অসম্ভব। কিন্তু সেই মুহূর্তের মোহ, দীর্ঘদিনের শারীরিক অতৃপ্তি আর বাবার করুণ আর্জি সব মিলে আমাকে অন্ধ করে দিল। তিনি আমার চিবুক ধরে মুখটা তুলে ধরলেন। মোমবাতির আলোয় ওনার চোখে আমি কামনার আগুন দেখতে পেলাম। তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার নীরবতাটাকে তিনি সম্মতি ধরে নিলেন। সেই রাতে ড্রয়িং রুমের সোফায় বৃষ্টির শব্দের সাথে মিশে গিয়েছিল আমাদের দীর্ঘশ্বাস আর নিষিদ্ধ সম্পর্কের সূচনা। তিনি যখন আমাকে আদর করছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি পাপ করছি, কিন্তু শরীর সেই পাপের স্বাদ নিতে উন্মুখ হয়েছিল। শ্বশুর আর পুত্রবধূর সম্পর্কের দেওয়াল ভেঙে আমরা হয়ে উঠেছিলাম শুধুই এক পুরুষ আর এক নারী। পরদিন সকালে ঘুম ভাঙার পর আমার নিজের দিকে তাকাতে ঘৃণা হচ্ছিল, কিন্তু বাবা যখন ডাইনিং টেবিলে স্বাভাবিকভাবে আমার দিকে তাকিয়ে হাসলেন এবং চোখের ইশারায় গতরাতের কথা মনে করিয়ে দিলেন, তখন বুঝলাম আমি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছি। সায়ান ফিরে আসার পরও এই সম্পর্ক থামেনি, বরং বাবা আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করলেন, কখনো আবেগের দোহাই দিয়ে, কখনো বা সেই রাতের কথা সায়ানকে বলে দেওয়ার ভয় দেখিয়ে। সায়ান যখন অফিসে থাকে, বাবা আমার ঘরে আসেন। ওনার দাবি মেটাতে মেটাতে আমি আজ ক্লান্ত। বাইরে থেকে আমি এক আদর্শ গৃহবধূ, কিন্তু ভেতরে ভেতরে আমি এক অপরাধী। শ্বশুরের একাকিত্ব কাটাতে গিয়ে আমি যে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, তা আজ আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।